বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষা জীবনের তোমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়ে বর্তমানে অবস্থান করছো। আমি মনে করি তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তোমরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভর্তি হওয়ার সৌভাগ্য বা যোগ্যতা অর্জন করেছো। এখানে আগামী এখন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যা নিয়ম শৃঙ্খলায় পরিপূর্ণ এবং তোমার ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি। আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমার নাম মুক্তার হোসেন, লেকচারার, ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। আজ আমি তোমাদের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য, যেটা অলরেডি তোমরা হয়তো বা নবম দশম শ্রেণীতে থাকাকালীন সময়ে তোমরা কিছুটা অঙ্ক সেখান থেকে পড়ে আসছো, এবং আশা করি আমার লেকচার যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমাদের যে কোনো ধরনের অঙ্ক করতে খুবই সুবিধা হবে বলে আমি আশা করছি। তো চলো দেখি আমাদের তৃতীয় অধ্যায় বা অর্থের সময় মূল্যে আমরা কি কি শিখবো সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। প্রথমে আমাদের অর্থের সময় মূল্য সম্বন্ধে আমরা ধারণা নিব, অর্থের সময় মূল্যের গুরুত্ব, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রয়োজনীয়তা, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় কিভাবে করতে হয়, এবং ফাইনালি যদি আমাদের সময় থাকে ঋণ পরিশোধ সূচিটা নিয়েও আমরা একটু আলোচনা করে দিব তোমাদের। তো প্রথমেই চলো আমরা অর্থের সময় মূল্য বলতে কি বুঝি বা অর্থের সময় মূল্য কাকে বলে এই সংজ্ঞাটা আমরা একটু আলোচনা করি। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকেই মূলত অর্থের সময় মূল্য বলা হয়ে থাকে। এখন এই সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয় বা যে বিষয়টা বা যে উপাদানটা এই মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কাজ করে সেটাকে বলা হচ্ছে সুদ। মূলত এই সুদই অর্থের মূল্যের বিভিন্নভাবে বা বিভিন্ন সময়ে পরিবর্তন করে থাকে। অর্থের মূল্য মূলত দুই ধরনের হয়, একটি হচ্ছে বর্তমান সময়ের অর্থের মূল্য এবং আরেকটি হচ্ছে ভবিষ্যৎ সময়ের অর্থের মূল্য। এই বর্তমান এবং ভবিষ্যৎ এই দুই রকম অর্থের মূল্যের মধ্যে অনেক সময় প্রশ্নে চলে আসে যে অর্থের কোন মূল্য সবচেয়ে বেশি পছন্দনীয় বা অর্থের কোন মূল্যকে অগ্রাধিকার দেওয়া হয়। প্রশ্নের উত্তরটি হচ্ছে অবশ্যই বর্তমান মূল্য। অর্থের বর্তমান মূল্যকে সবসময় বেশি পছন্দ করা উচিত বা অর্থের বর্তমান মূল্যটাকে সবসময় গ্রহণ করা উচিত। এই অর্থের বর্তমান মূল্য কেন আমরা গ্রহণ করব বা অর্থের বর্তমান মূল্যকে কেন আমরা অগ্রাধিকার দিব বা কেন আমরা পছন্দ করব, চারটি পয়েন্টের আলোকে আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। আমাদের প্রথম পয়েন্টটি হচ্ছে অনিশ্চয়তা। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। ভবিষ্যতে তুমি জীবিত নাও থাকতে পারো, তাই বর্তমানে যা পাওয়া যায় তাই তোমার জন্য লাভ। অনিশ্চয়তার দৃষ্টিকোণ থেকে অবশ্যই বর্তমান মূল্য সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। ভোগ অগ্রাধিকার। কোনো দ্রব্য বা সেবা উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। একটি দ্রব্য বা সেবার বর্তমানে যে উপযোগিতা থাকে ভবিষ্যতে তা নাও থাকতে পারে, অথবা তোমার শারীরিক অসুস্থতা বা মৃত্যুজনিত কারণে তুমি ভবিষ্যতে সেই দ্রব্য ভোগ নাও করতে পারো। সেহেতু ভোগ অগ্রাধিকারের ভিত্তিতে অবশ্যই বর্তমান মূল্যকে সর্বাপেক্ষা আগে গ্রহণ করা উচিত। বিনিয়োগ সুযোগ। বর্তমানে একটি প্রকল্পে বিনিয়োগ করে তুমি যে মুনাফা অর্জন করতে পারো, ভবিষ্যতে সেই বিনিয়োগের সুযোগের বা মুনাফা অর্জনের সুযোগটি তোমার হাতে নাও থাকতে পারে। তাই বিনিয়োগের সুযোগের দৃষ্টিকোণ থেকে অবশ্যই বর্তমান মূল্যকেই গ্রহণ করা উচিত। মুদ্রাস্ফীতি। পণ্য, দ্রব্য বা মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলা হয়। বর্তমানে একটি পণ্যের মূল্য যেরকম থাকে ভবিষ্যতে তা বৃদ্ধি পেতে পারে, এবং তোমার যদি ওই পরিমাণ ক্রয় ক্ষমতা না থাকে তাহলে সেই পণ্য বা দ্রব্যটি তুমি ক্রয় করতে নাও পারো ভবিষ্যতে। সেই ক্ষেত্রে মুদ্রাস্ফীতির দৃষ্টিকোণ থেকেও অবশ্যই বর্তমান মূল্যকেই গ্রহণ করা উচিত। সো এই চারটি পয়েন্টের আলোকে আমরা বলতে পারি সবসময় অর্থের বর্তমান মূল্যকে আমরা অগ্রাধিকার দিব বা গ্রহণ করব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক, অর্থের সময় মূল্যের গুরুত্ব। এই যে আমরা অর্থের সময় মূল্য আলোচনা করছি, অর্থের সময় মূল্য আমাদের কি কাজে লাগবে বা এটা কেনই বা গুরুত্ব বা প্রয়োজনীয়, সেই কয়েকটি পয়েন্টের আলোকে তোমাদের আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। একটি প্রকল্পে বিনিয়োগ করার ফলে অন্য একটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার সুযোগকেই বলা হচ্ছে মূলত সুযোগ ব্যয়। এখন কোন ধরনের প্রকল্পে তুমি বিনিয়োগ করবা আর কোন ধরনের প্রকল্প তুমি ছেড়ে দিবা সেটা অর্থের সময় মূল্য তোমাকে, তুমি যদি অর্থের সময় মূল্যের মাধ্যমে সেটা বিবেচনা করো তাহলে তুমি তোমার উত্তরটি পেয়ে যাবা। তাই সুযোগ ব্যয়ের জন্য অবশ্যই অর্থের সময় মূল্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।
ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে প্রতিনিয়ত আমাদের ঋণের দ্বারস্থ হইতে হয়। এই ঋণ আমি কত সময়ের জন্য নিব, কত সুদের হারে নিব বা কিভাবে নিব, এই ধরনের যে বিষয়গুলো বিবেচনা করতে গেলে অর্থের সময় মূল্য আমাকে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা করে থাকে। বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন। আমি একটি প্রকল্পে বিনিয়োগ করলাম, এই প্রকল্প থেকে আমার মুনাফা কিভাবে আসবে, নগদ আন্তঃপ্রবাহ কিভাবে আসবে, এই বিষয়গুলো বিবেচনা করতে গেলেও আমাকে অর্থের সময় মূল্য সম্বন্ধে ধারণা থাকতে হবে। প্রবৃদ্ধির হার। প্রকল্পে বিনিয়োগ করার ফলে বর্তমানে কত টাকা মুনাফা অর্জন করেছি, ভবিষ্যতে কত মুনাফা অর্জন করলাম, এই যে বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে মুনাফার পার্থক্য কতটুকু, সেটা নির্ণয় করার ক্ষেত্রে অর্থের সময় মূল্য আমাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই 4টি পয়েন্ট মূলত আমাদের অর্থের সময় মূল্যের গুরুত্বকে বুঝিয়ে দিচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। আমাদের পরবর্তী টপিকের নাম হচ্ছে চক্রবৃদ্ধি। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে সুদ এবং সুদ আসলের উপর সুদ নির্ণয় করাকে মূলত চক্রবৃদ্ধি বলা হচ্ছে। পরবর্তীতে বাট্টাকরণ। মূলত বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বাট্টাকরণ বলা হয়ে থাকে। এই চক্রবৃদ্ধি এবং বাট্টাকরণ এই দুটাকে আমরা ফিনান্সিয়াল ম্যাথমেটিক্যাল টার্মে এটাকে এম দিয়ে প্রকাশ করি। এই এম এর বিভিন্ন মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। কি বলা থাকলে এম এর মান কি হবে সেই বিষয়গুলো তোমাদের এখানে আমি লিখে দিয়েছি। আশা করি তোমরা এটা খাতার মধ্যে নোট করে রাখবা, যেন অঙ্কের মধ্যে এম এর মান যেভাবেই থাকুক না কেন তোমরা যদি এই বিষয়গুলো খাতায় নোট করে মনে রাখতে পারো, আশা করি তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না। এম এর মান কখন কি হবে, যদি বার্ষিক বা প্রতি বছর বলা থাকে সেক্ষেত্রে এম এর মান লিখবো আমরা 1 বা 1। অর্ধবার্ষিক বা ষান্মাসিক সেক্ষেত্রে এম এর মান হবে 2। ত্রৈমাসিক বা 3 মাস পর পর এম এর মান হবে 4। দ্বিমাসিক বা 2 মাস পর পর এম এর মান হবে 6। প্রতি মাস বা মাসিক এম এর মান হবে 12। যদি সাপ্তাহিক বলে দেয় এম এর মান হবে 52। যদি দৈনিক অবিরাম বা অবিরত উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা 360 বা 365 যে কোনো একটা মান বসালেই হবে। পাক্ষিক বলতে আমরা বুঝবো 15 দিন পর পর, সেক্ষেত্রে এম এর মান হবে 24। এই হচ্ছে আমার চক্রবৃদ্ধি বা বাট্টাকরণের বিভিন্ন মান, যেগুলো তোমরা আশা করি নোট খাতায় লিখে রাখবে এবং যে কোনো উদ্দীপকে যেভাবে এম এর মান আসুক না কেন আশা করি তোমরা ধরতে পারবে। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী টপিক, নামিক সুদের হার। নামিক সুদের হার বলতে আমরা কি বুঝবো? মূলত ঋণ গ্রহীতা এবং ঋণদাতার মধ্যে যেই সুদের হারে ঋণ গ্রহণের বিষয়টি উল্লেখ থাকে সেটাকে মূলত বলা হচ্ছে নামিক সুদের হার। একজন ঋণ গ্রহীতা ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিল এবং ব্যাংক ঋণদাতা তাকে ঋণ দিল, বললো যে আপনি 10% হারে সুদ দিবেন। এই যে তাদের মধ্যে যে চুক্তিবদ্ধ সুদ, এটাকে মূলত বলা হচ্ছে নামিক সুদের হার। কার্যকরী সুদের হার মূলত আমাদের বর্তমানে সমাজে বা বর্তমান আমাদের অর্থনৈতিক সমাজে যে সুদের হারটা প্রচলিত সেটা মূলত চক্রবৃদ্ধি সুদের হার। ঋণ গ্রহীতা এবং ঋণদাতার মধ্যে মূলত যেই সুদের হারটা চুক্তিবদ্ধ হয় সেটাকে বলা হচ্ছে নামিক সুদের হার। কিন্তু প্রকৃতপক্ষে ঋণ গ্রহীতা কিন্তু ওই সুদের হারটাই প্রদান করে না, সে প্রতি বছর পর পর সুদ এবং আসলের উপর সুদ প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে তার সুদের হারটা কিন্তু আর 10% বা চুক্তিবদ্ধ যে সুদ থাকে সেটা আর থাকে না, সেটা বেড়ে যায় বা বাড়তে থাকে। এই যে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে ঋণ গ্রহণ করার পর যেই সুদ প্রদান করে সেটাকে মূলত বলা হচ্ছে কার্যকরী সুদের হার, যাকে আমরা ইংলিশে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা সংক্ষেপে এটাকে আমরা ইআইআর বা ইএআরও বলে থাকি। এটার আরেকটি নাম হচ্ছে প্রকৃত সুদের হার। কার্যকরী সুদের আরেকটি নাম হচ্ছে প্রকৃত সুদের হার, যেটার অঙ্ক আমরা পরবর্তীতে তোমাদেরকে দেখিয়ে দেব। এখন আসো, তোমাদের অঙ্ক করার সময় তোমাদের অবশ্যই কিছু সূত্র লাগবে এবং তৃতীয় অধ্যায় খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেখান থেকে বোর্ড পরীক্ষায় একাধিক প্রশ্ন আসে। এবং তৃতীয় অধ্যায়ের এই অঙ্কগুলো তোমরা যদি আশা করি ভালোভাবে করতে পারো এবং সূত্র ওয়াইজ আমি যেভাবে বলি সেভাবে যদি তোমরা অঙ্কগুলা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের অঙ্ক ধরার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এবং তোমরা একাধিক প্রশ্ন, 2টা বা 1টা প্রশ্ন আসলে তোমরা 10-20 ইজিলি নিয়ে আসতে পারো। এখন এই অঙ্ক করার জন্য আমাদের কিছু সূত্র লাগবে, সেই সূত্রগুলো আমি আলোচনা করে দিচ্ছি এবং সূত্রগুলো আমার এখানে দেখো লেখা আছে, এইভাবে সূত্রগুলো তোমরা খাতায় নোট করে রাখবে। এই যে আমরা ক্রাইটেরিয়া অনুযায়ী সূত্রগুলো নোট করে দিয়েছি,
যখন তুমি অঙ্ক করবা তখন তুমি এগুলোর মাধ্যমে তুমি ধরে ফেলতে পারবা যে এখানে কোন সূত্র ব্যবহার করা হবে। আমাদের প্রথমে আমি বলে নিয়েছিলাম যে অর্থের সময় মূল্যের দুই ধরনের মূল্য হয়, একটা হচ্ছে বর্তমান মূল্য আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। প্রত্যেকটা অর্থের মূল্যের মধ্যে 5টা ক্যাটাগরি আমরা ভাগ করে মোট 10টা সূত্র তোমাদেরকে দিব। এছাড়াও আরো অনেক সূত্র আছে, তারপরেও তোমরা আপাতত এই 10টা সূত্র আগে একটু খেয়াল করে দেখো, তারপরে পরবর্তী সূত্রগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বর্তমান মূল্য আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এককালীন অর্থের ক্ষেত্রে। এখানে মূলত সবগুলো সূত্রই চক্রবৃদ্ধির, কিন্তু এককালীন অর্থের ক্ষেত্রে এখানে চক্রবৃদ্ধিটা স্পেসিফিক উল্লেখ থাকবে না, চক্রবৃদ্ধিটা উজ্জ থাকবে। তাই এই এককালীন অর্থের ক্ষেত্রে তুমি বর্তমান মূল্য নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করবে। পিভি ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 যোগ আই পাওয়ার এন। পিভি দ্বারা বোঝাবে প্রেজেন্ট ভ্যালু, এফবি দ্বারা বোঝাবে ফিউচার ভ্যালু, আই দ্বারা সুদের হার এবং এন হচ্ছে তোমার মেয়াদ। এই হচ্ছে আমার এককালীন অর্থের ক্ষেত্রে। যদি এককালীন ও চক্রবৃদ্ধি যদি স্পেসিফিক উল্লেখ করে দেয় এবং সেটা যদি এককালীন হয়, সেই ক্ষেত্রে আমি এই 2 নাম্বার সূত্রটি ব্যবহার করব। দেখো সূত্রের ফরম্যাটটা কিন্তু প্রায় সেম। চক্রবৃদ্ধি হলে খুবই একটা সিম্পল বিষয়, চক্রবৃদ্ধি হলে যেখানে আয় বা সুদের হার থাকবে তার নিচে এম ভাগ আকারে বসবে, আর এন এর সাথে মেয়াদের সাথে এমটা গুণ আকারে বসবে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা যে চক্রবৃদ্ধি হলে আয়ের নিচে এম এবং এন এর সাথে এম গুণ আকারে বসবে। এই হচ্ছে আমার এককালীন ও চক্রবৃদ্ধির সূত্র। চলে যাচ্ছি আমাদের পরবর্তী সূত্রে। কিস্তি, যে অঙ্কগুলা বা যে সূত্রগুলো তোমরা নবম দশম শ্রেণীতে দেখো নাই, এখন সেই সূত্রগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যে কিস্তির ক্ষেত্রে যদি কিস্তিটা হয় দুই রকম, একটা হচ্ছে বছরের শুরুতে আর একটা হচ্ছে বছরের শেষে। কিস্তির ক্ষেত্রে যদি বছরের শুরুতে বা অগ্রিম বলে দেয়, সেই ক্ষেত্রে তুমি বর্তমান মূল্যের কিস্তির ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করবে। আশা করি তোমরা সূত্রটা খাতায় নোট করে রাখবে, সূত্রগুলা অ্যাট এ গ্ল্যান্স এক পেজে নোট করে রাখবে, যাতে তোমাদের অ্যাট এ গ্ল্যান্স দেখতে সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি তোমরা মুখস্থ করে ফেলতে পারো। এই হচ্ছে আমার কিস্তির ক্ষেত্রে বর্তমান মূল্যের শুরুর সূত্র। এরপরে কিস্তির ক্ষেত্রে যদি বছরের শেষ বলে দেয় বা সাধারণ বলে দেয়, সেই ক্ষেত্রে আমি কিস্তির ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করব। একটু খেয়াল করে দেখবা সূত্র দুটো কিন্তু সেম। যখন শুরু হবে তখন এই অংশটুকু গুণাকারে আসবে, আর যখন শেষ করবে তখন এই অংশটুকু আমার এখানে থাকবে না। তো একটা সূত্র মুখস্থ করলে কিন্তু আমার আরেকটা সূত্র অলরেডি মুখস্থ হয়ে যাচ্ছে, তেমন কঠিন কিছু না। আশা করি তোমরা সূত্রগুলো দেখছো। পরবর্তীতে আমরা যদি আমার কিস্তি এখানে দুই রকম হয়, একটা হচ্ছে তুমি প্রতি বছর সেম টাকা দিতে পারো, আর একটা হচ্ছে এক এক বছর এক এক রকম টাকা, যেটাকে আমরা মিশ্র নগদ প্রবাহ বলি বা অসমান কিস্তি। এই অসমান কিস্তির ক্ষেত্রে তুমি এই সূত্রটি ব্যবহার করবে বর্তমান মূল্য নির্ণয়ের জন্য। এই হচ্ছে মোটামুটি আমাদের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের বর্তমান মূল্যের সূত্র এবং অর্থের সময় মূল্য সম্বন্ধে কিছু ধারণা দিলাম। পরবর্তী ক্লাসে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রগুলো দেখব এবং পাশাপাশি কিছু অঙ্ক আমরা করার চেষ্টা করব। আজ এ পর্যন্ত।